আমরা দেখছি যে গত দুদিন ধরে ভারত, বাংলাদেশ এবং বিশেষ করে এই হাদির উপরে হামলা হওয়ার পর থেকে নতুন করে আবার সামনে এসেছে এই আলোচনাটি। বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনা ছিল না। তো সেই জায়গায় হঠাৎ করে ভারতীয় হাই কমিশনের সড়কের নাম পরিবর্তন এবং ভারতের ঢাকায় যে ভিসা অফিস, সেই ভিসা অফিস বন্ধ করে দেয়া, কোন দিকে যাচ্ছে আসলে পরিবেশ পরিস্থিতি? প্রথমত আমাদের দেশের একটা ভারত বিরোধী মনোভাব অনাদিকালের, হাজার বছর ধরে এদেশের মানুষ বিশেষ করে দিল্লির যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের একটা বিরুদ্ধে তারা সবসময় কাজ করে আসছে। দ্বিতীয়ত আমাদের দেশে যে সমস্যাটা সেটা হলো এই দেশে যারাই ক্ষমতায় আসছে বিভিন্ন সময়টাতে, তো তাদের মধ্যে যারা ভারত বিরোধিতা করতে পেরেছে রাজনীতিতে, তারা সবসময়ই একটা বিরাট সফলতা লাভ পেয়েছে। যেমন ধরুন শের শাহের জমানাতে, সে তো বহু বছর আগে, শের শাহের হুমায়ুনের পরে। তো শের শাহের জমানাতে শের শাহ দিল্লির কর্তৃত্ব অস্বীকার করলো। তো অস্বীকার করার পরে দেখা গেল যে এই যে ছোট ছোট যারা রাজা ছিল সবাই তাকে মানে রীতিমতো হিরো বানিয়ে ফেললো। তো এইভাবে পাকিস্তান জমানা, ব্রিটিশ জমানা, মানে যারাই দিল্লিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং মোটামুটি টিকে থাকতে পারছে, তারা কিন্তু আসলে ইতিহাস তৈরি করেছে। তো এখন আমাদের এই মুহূর্তে যারা রাজনীতিতে নেতৃস্থানীয় আছেন, বিভিন্ন কারণে নেতৃস্থানীয় আছেন, তাদের একটা সেই অতীতের শের শাহ হওয়ার মতো, ফখরুদ্দিন মুবারক শাহ হওয়ার মতো, ঈশা খা মুশা খা হওয়ার মতো একটা হিরোইজম তাদের মধ্যে কাজ করছে যে আমরাও অমর হতে চাই। আমরা যদি অতীতে সেই মুঘল সম্রাট আকবরকে চ্যালেঞ্জ জানিয়ে ঈশা খা মুশা খা তারা যদি বাংলার একজন সুবেদার হয়ে তারা এত বড় কর্তৃত্ব দেখাতে পারে, তাহলে আমরা কেন এই 18 কোটি মানুষ নিয়ে দিল্লির নরেন্দ্র মোদী, যেখানে একসময় চা বিক্রি করতেন, ডিফারেন্স বোঝার চেষ্টা করেন কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি MA পাস করেছেন, PhD করেছেন, শিক্ষকতা করেছেন, গ্রামীণ ব্যাংকের MD হয়েছেন, সারা দুনিয়া ওনাকে চেনে। আর নরেন্দ্র মোদী উনি চা বিক্রি করেছেন, এমন দারিদ্রতা অভাবের মধ্যে মানুষ হয়েছেন, তারপরে শেষে সেই গুজরাট থেকে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মুসা খা ঈশা খা ভার্সেস আকবরের কথা চিন্তা করেন, সে তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস নরেন্দ্র মোদী কোনো তুলনাই চলে না। তো সেক্ষেত্রে এখন যারা আছেন চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক কানেকশন আছে, পাকিস্তানের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব আছে, এখন তরুণ একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এরপর কিছু কিছু পত্রপত্রিকা যারা আছে, যারা খুব ভারত বিরোধী মনোভাব পোষণ করে, ইউটিউবার যারা আছে, পুরো দেশের মধ্যে একটা ইনকিলাব জিন্দাবাদ একটা যাকে বলা হয়, যাকে বলা রব তুলে ফেলেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, মানুষের মধ্যে একটা বিখ্যাত সিনেমা আছে অন্তর্জলি যাত্রা। তো সেই অন্তর্জলি যাত্রায় আপনি দেখবেন যে একেবারে সেই সহমরণ প্রথা, সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথায় কিভাবে একজন রমণীকে উদ্বুদ্ধ করা হয় তার একটা দৃশ্য রয়েছে। তো আপনাকে যদি একটা নির্দিষ্ট পানীয় খাওয়ানো হয়, সেটা তরল আকারে হোক কিংবা বায়বীয় আকারে হোক, আপনার মস্তিষ্কের মধ্যে যদি একটা শব্দ দূষণ ঘটিয়ে দেওয়া যায়, আপনি কিন্তু ভুলে যাবেন যে আপনি আগুনে পুড়ে মরতে যাবেন। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, কথা আছে না? তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায়, মরে যায়, কিন্তু তার কোনো আফসোস নাই, সে কিন্তু উড়তে চায়। আবার কিছু কিছু পতঙ্গ রয়েছে, লাইট দেখলেই তার আশেপাশে জ্বলতে চায়, কিন্তু আজ পর্যন্ত হাজার বছরের ইতিহাসে কোনো পতঙ্গকে আপনি এই কেরোসিন তেলের প্রদীপ থেকে শুরু করে, মাটির প্রদীপ থেকে শুরু করে অত্যাধুনিক যে আলো আছে, সেই আলোর পাশে যাওয়া থেকে বিরতি রাখতে পারবেন না। এখানে লাইট খেয়ে পতঙ্গকে, এটা আপনি মানে লাইট পতঙ্গ আমি বলছি না, আমি বলছি আমি প্রতীকী অর্থে না না, এখানে কেউ লাইটই না, এখানে লাইট কেউ না, পতঙ্গ কেউ না। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় তখন তার মধ্যে একটা সৃষ্টি সুখের উল্লাসে চলে আসে শব্দটা। মানে লাইট দেখলে যেমন ওই অবস্থা হয়, তদ্রুপ আপনি যেমন মনে করেন, লাইটের কথা বাদ দেন, আপনি যদি আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা চলছে, আমি একটা উন্মাদনা না, ঠিক আপনি এটাকে আরো ভালো করে নেবেন। বসন্ত আসলে কোকিল গান গায় না, তা আপনি ধরেন বসন্ত আসছে, আমাদের এখানে আন্দোলনের বসন্ত আসছে, জাতীয়তাবাদের বসন্ত আসছে, ইসলামের বসন্ত, ইসলামাইজেশনের বসন্ত আসছে। তো এই যে বসন্ত, এই বসন্তের কারণে কি হচ্ছে, চারিদিকে একটা শ্বাস রব পড়ে গেছে। যে বৃক্ষ, তাকে তার গাছে ফুল ফুটাতে হবে, যে পাখি তার কণ্ঠে গান ধরতে হবে, যে বাতাস তাকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত করতে হবে। ফলে চারিদিকে একটা আন্দোলন, চলো চলো দিল্লি। বসন্তের পরে যে গ্রীষ্মের তাপদাহ,
সেটা বসন্ত কখনো গ্রীষ্মের কথা চিন্তা করলে তো আর বসন্ত চলে না। আপনি এখন মূল ব্যাপার হলো যে আমাদের বাঙালি জাতির অনেক দুর্ভোগ দুর্দশা আসছে বেশি বোঝার কারণে। আপনি এখন বসন্তের মধ্যে আছেন, যত দ্রুত সম্ভব আপনি এই বসন্তের পরিবেশের সঙ্গে যত বেশি কণ্ঠ মিলাবেন, দেন ইউ কুড এনজয় মোর। আপনি যদি এখন বসন্তর পরে সেই গ্রীষ্মের কথা চিন্তা করেন, গ্রীষ্মের পরে আবার বর্ষার কথা চিন্তা করেন, আলটিমেটলি মানে এই আপনাকে একেবারে হাতে বাঙালির মতো আপনার মানে পরিণতি আজকের এই ভোগ করতে হবে। বাস্তবতা বা আজকের এই পরিস্থিতির জন্য তো ভারত অনেকটাই দায়ী। না, ভারত দায়ী হবে কেন? আমরা দায়ী। ভারত আমাদের কি করতে গেছে না? আমরাই তো ভারতের দালালি করতে যাচ্ছি, আমরাই তো ভারতের কাছে আশ্রয় প্রশ্রয় করতে যাচ্ছি। ভারতকে আমাদের কাছে ভিসা চাই নাকি? আমরাই তো ভারতের কাছে ভিসা চাই। অযথা তাদের কেন দায়ী করেন? আমরাই তো ভারতকে বন্ধু বানাচ্ছি নিজেদের স্বার্থে, শত্রু বানাচ্ছি তাও নিজেদের স্বার্থে। এখানে ভারতের দোষটা কি আপনি বলেন টোটাল ব্যাপারটা? আপনি যদি অ্যাজ এ নিউট্রাল হিসেবে দেখেন, তো আমরা বিভিন্ন সময় এই ট্যাগটা এমন যদি হতো যে না ভারত আমাদের এখানে সে গত 100 বছরে কখনো সৈন্য সমাবেশ করেছে, আমাদের এখানে এই জিনিসগুলো করেছে, আমরা যে ন্যারেটিভগুলো তৈরি করেছি আমাদের মধ্যে একটা বিরাট অংশ তারা ভারতের বন্ধু হতে চেষ্টা করেছে, যেটা নির্মম, নৃশংস এবং নির্লজ্জভাবে। আবার আমাদের মধ্যে কিছু মানুষ আমরা ভারতের বিরোধিতা করেছি বা করে চলেছি কোনো রকম বিচার বিবেচনা না করে একেবারে রীতিমতো বেকুবের মতো। ফলে এই যে একটা সমন্বয়হীনতা, এই দোষ তো আমাদের না, ভারতও তো এখানে কর্তৃত্ববাদী এক ধরনের আচরণ করেছে, দাদাগিরি যেটাকে না বলা না হয়। সঙ্গে দাদাগিরি করবে না কেন? আপনি যদি এখন কারো মানে লুঙ্গির তলে ঢোকার চেষ্টা করেন, সে কি দাদাগিরি করবে না? আপনি যদি কারো গামছা গলায় দিয়ে ঘুরেন, সে কি আপনাকে একটু টান দেবে না? আপনি সেখানে যান কেন? আপনি স্বাধীন থাকেন, সার্বভৌম থাকেন, নিজেদের মতো করে থাকেন, মানে আপনি আপনার মতো করে থাকেন। যা আছে তাই। পৃথিবীর অনেক ক্ষুদ্র ছোট্ট জাতিগোষ্ঠী রয়েছে মানে যারা এখন অনেকে অভিযোগ করছেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আসলে ভারতের হাত থেকে আমরা মুক্তি পাইনি, পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। ভারত ঠিকই আমাদেরকে নানানভাবে আষ্টে পৃষ্ঠে বা ঘিরে রেখেছে। এটা মানে পুরোটাই সত্য, পুরোটাই সত্য। এই কারণ হলো ভারতের সাথে আমরা যোগ্যতায় এখনও কোনো কিছু পাইনি। ওদের সিভিল সার্ভিস, ওদের মিলিটারি সার্ভিস, ওদের ব্যুরোক্রেসি, ওদের রাজনীতিবিদ, ওদের এমনকি সাধারণ জনগণ, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, আমরা এখানে বাংলাদেশে যেভাবে উত্তেজিত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ভারতের জনগণ ওইভাবে কিন্তু উত্তেজিত হচ্ছে না অ্যাবাউট আস, সেভাবে হচ্ছে না। ফলে একটা জাতিগোষ্ঠী, ভারত তো আজকের না, মহাভারতকে আজকে রচিত হয়েছে, রামায়ণকে আজকে রচিত হয়েছে, আপনি শূন্য আবিষ্কার হয়েছে কবে? তা আজকে ধরুন 10,000 বছরের তাদের লিখিত ইতিহাস আছে, মোর দ্যান 10,000 ইয়ার্স রিটেন হিস্ট্রি আছে। তো সেই জাতিগোষ্ঠী যেখানে পৃথিবীর প্রধানতম সভ্যতা তৈরি হয়েছে, আপনি এখন তাদের সঙ্গে যুদ্ধ করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন, আপনার তো সেই জিনিসটা থাকতে হবে, ভূখণ্ড থাকতে হবে, সেই জিনিসটা থাকতে হবে। সেগুলো না থেকে লাভ নেই। দ্বিতীয়ত হলো আপনি যদি সেই স্বাধীনতার পর ধরেন 47 সনে তারা ভারত বিভাগ হলো, তো পাকিস্তান প্লাস আমাদের পূর্ববঙ্গের যে তখন অর্থনৈতিক অবস্থা, তার 3 ভাগের 1 ভাগও ভারতের ছিল না, আমাদের জিডিপি, আমাদের সমস্ত কিছু। তো সেই জায়গা থেকে ভারত আজ কোথায় গিয়েছে আর আমরা কোথায় চলে এসেছি? আমাদের ইংরেজি বলা, আমাদের ধরন, আমাদের প্রকৃতি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটার কোনোটাই কিন্তু দাঁড়ায়নি, ভারতের সাথে তুলনাই করা আমাদের যায় না। আমাদের অযোগ্যতা বা আমাদের কি বলা যায় এটাকে, আমাদের অজ্ঞতাই আমাদেরকে পিছনে ফেলেছে বা এক প্রকার দাস শুধু বানিয়ে অজ্ঞতা রেখেছে। না, আমাদের অলসতা, অজ্ঞতা, নির্বুদ্ধিতা, আমাদের মেজাজ গরম, রাগ, আমাদের আমাদেরকে নিচে রাখার, প্রকৃতি পরিবেশ অনেক কিছু। আসলে আমরা নিচে থেকেছি, আমরা উপরে উঠতে চাইনি। উপরে উঠতে চাইনি, চেষ্টা করেছি, পারিনি কখনো, পারিনি কখনো। ধন্যবাদ।